আবারও আরব আমিরাতে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিয়ম রক্ষার ম্যাচ হলেও সেমিফাইনালের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় ভারত নিউজিল্যান্ড। একাদশে পরিবর্তনের আভাস। হাইব্রিড মডেলের কারণে ভোগান্তিতে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ ঠিক না হওয়ায় দুবাই যেতে হচ্ছে দুদলকে। ভারতের পক্ষে সাফাই অশ্বিনের। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের কারণ অনুসন্ধানে বিশেষ সভা পিসিবির। জেরার মুখে পাকিস্তানের ক্রিকেটার ও কোচিং স্টাফ। দেশ জুড়ে কড়া সমালোচনা। প্রস্তুতি ম্যাচের রাতে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান পিটার বাটলারের। ঘুরে দাঁড়াতে চান আফ্রিদা। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। আজ আবারও আরব আমিরাতে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত পাকিস্তান ম্যাচের এক সপ্তাহ পর ভারত নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মেতে ওঠার অপেক্ষায় দুবাই স্পোর্টস সিটি। নিয়মরক্ষার ম্যাচ হলেও সেমিফাইনালে সেরা প্রস্তুতি সেরে নিতে চায় দুদল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। ভারত নিউজিল্যান্ড লড়াই বেশ আন্ডাররেটেড। ওয়ানডেতে 118 দেখায় ভারতের 60 জয় আর নিউজিল্যান্ডের 50 জয়ের পরিসংখ্যানই বলে দেয় কেউ কম যায় না। তবে শিরোপার হিসেবে দু দলের চিত্র ভিন্ন। ইন্ডিয়া জিতেছে প্রায় সব কিছু, কিউইদের ক্যাবিনেটে শূন্যতা। তাই গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুবাইয়ে অনুশীলনে মনোযোগী তারা। 2 ঘন্টা আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্র্যাকটিসের পর ম্যাচ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাড়তি 1 ঘন্টা ট্রেনিং করেছে ব্ল্যাক ক্যাপ বাহিনী। ভারত পাকিস্তান ম্যাচের পর সপ্তাহ খানেকের বিরতি পেয়েছে দুবাই স্টেডিয়াম। ক্লাসিকোর মতো ফুল হাউস না হলেও ভারতীয় ফ্যানরা থাকবেন এ ম্যাচেও। রমজানে মুসলিম ক্রিকেট ভক্তদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে অভিনব এক উদ্যোগ নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। রমজান মাস হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সামগ্রী সরবরাহ করবে ইসিবি। স্থানীয় নির্ধারিত সময় দুপুর 1টায় ম্যাচ শুরু হয়ে কোনো বিঘ্ন না ঘটলে ইফতার সারতেই দ্বিতীয় ইনিংস উপভোগ করতে পারবেন দর্শকরা। 2 ম্যাচই চেজ করে জেতা টিম ইন্ডিয়া এদিনও পরে ব্যাটিং করবে, তেমনটাই আশা করবেন ভক্তরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এটা দু দলের জন্যই নিয়ম রক্ষার ম্যাচ। একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে ভারতীয়রা। ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও শুক্রবার বাড়তি ব্যাটিং সেশন করেছেন ঋষভ পন্থ। 11-এ দেখা যেতে পারে তাকে। 3 বাঁহাতি স্পিনার নীতি থেকে সরে এসে ডানহাতি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে তারা। ফিরতে পারেন পেসার আর্শদীপ সিংও। পরিবর্তন আসবে নিউজিল্যান্ডের সেরা একাদশেও। অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে না থাকলেও এ ম্যাচে ফিরবেন ড্যারেল মিচেল। দুবাইয়ের স্পিন ফ্রেন্ডলি পিচে ইন্ডিয়ান স্পিন অ্যাটাক সামলাতে কেন উইলিয়ামসন, প্রাচীন রবীন্দ্রদের সঙ্গে মিচেলের মতো ক্লাসিক ব্যাটারকে যে কোনো মূল্যে চাইছে কিউইরা। এদিকে স্পিনারদের মধ্যে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী মাইকেল ব্রেসওয়েল আর অধিনায়ক মিচেল স্যান্টনারের উপর থাকবে মেন ইন ব্লু ব্যাটারদের আটকানোর গুরু দায়িত্ব। এ ম্যাচ দিয়ে ইতিহাসের 22তম ক্রিকেটার হিসেবে 300 ওয়ানডে খেলার রেকর্ড গড়বেন বিরাট কোহলি। তাই ম্যাচটা স্পেশাল সুপারস্টারের কাছে। অন্যদিকে কোচ গৌতম গম্ভীরের জন্য প্রতিশোধের। বেশি দিন আগের কথা নয়, ঘরের মাটিতে তার দলকে টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছিল এই নিউজিল্যান্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এবারে দেশের নারী ফুটবল প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলতে রাতে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। আরব আমিরাত ফুটবল গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। প্রথম ম্যাচে 3-1 গোলে হেরে সিরিজ জয়ের স্বপ্ন ভেস্তে যায় বাংলাদেশের। তবে ম্যাচের রেজাল্ট নিয়ে তেমন চিন্তিত নন কোচ পিটার বাটলার। বরং নতুন ফুটবলারদের জন্য এই সিরিজকে দিচ্ছেন বাড়তি গুরুত্ব। হার থেকে শিক্ষা নিয়ে মাঠে নামবে ফুটবলাররা, এমনটাই প্রত্যাশা কোচের। প্রথম ম্যাচের ভুল শুধরে সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান আফ্রিদা। প্রথম ম্যাচটি ফিফা উইন্ডোর ম্যাচ হলেও দ্বিতীয় ম্যাচটি অনুশীলন ম্যাচ হিসেবে বিবেচিত হবে। এই মুহূর্তে দুবাইয়ে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। মাকসুমের কাছ থেকে জানার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের ম্যাচ ও বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচের সবশেষ খবর। মাকসুম।
চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শুরু করতে চাই। আসলে ভারত এবং নিউজিল্যান্ডের এই ম্যাচটা কাগজে কলমে নিয়ম রক্ষার হলেও এই ম্যাচের উপরে বেশ কিছু জিনিস নির্ভর করছে। একটা বিষয় হচ্ছে যে গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার্স আপ কে হবে এই গ্রুপ থেকে, সেইটি নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর। আর তার চেয়েও বড় ব্যাপার, এই ম্যাচটি বেশ একটা বড় বিতর্কের অংশ হয়ে উঠেছে। এর কারণ হচ্ছে এই ম্যাচের ফলাফলের উপর যেহেতু এই গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপ নির্ভর করছে, এই কারণে মানে অন্য যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের প্রতিপক্ষ সেমিফাইনালে, সেই গ্রুপ থেকে প্রতিপক্ষ কে হচ্ছে সেমিফাইনালে সেইটি এখনও যেহেতু চূড়ান্ত নয়, সেই কারণে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা যারা দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে, সেই দুই দল ট্রাভেল করে দুবাইয়ে তাদের আসতে হয়েছে বা হচ্ছে, যেটি নিয়ে বেশ বড় বিতর্ক হচ্ছে যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হচ্ছে। একমাত্র ভারতের কারণে প্রতিটি দলকে বেশ বড় সড়ো হ্যাসেল পোহাতে হচ্ছে। আইসিসিতে ভারতের দাদাগিরি এবং একটা মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট সংস্থা হলেও সেটি যে কেবলমাত্র ভারতের একটা ছায়াতলে থাকতে হয়, সেই বিষয়টি নিয়ে বেশ বড় সড়ো বিতর্ক হচ্ছে এই ম্যাচের আগে। দুটি দলই সেমিফাইনালিস্ট, অন্য গ্রুপের যে দুটি দল, সেই দুটি দলই মানে দুবাইয়ে অবস্থান করছে সেমিফাইনাল ম্যাচের আগে। যখনই এই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যাবে, এই ফলাফলের পরে আসলে হচ্ছে যে দুটি দলের মধ্যে একটি আবার পাকিস্তানে ফিরে যাবে তাদের আরেকটি সেমিফাইনাল ম্যাচের জন্য। আর ফুটবলের ম্যাচটি নিয়ে বলতে চাই, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত তারা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। এটি সিরিজের শেষ ম্যাচ। প্রথম ম্যাচ 3-1 ব্যবধানে বাংলাদেশ দল হেরেছে। তবে এই ম্যাচের আগে কিন্তু বেশ প্রত্যয়ী পিটার বাটলার, তার মেইন 18 জন ফুটবলার নেই, বিদ্রোহ করা ফুটবলার, তা বাদেই ইয়াং একটা টিম নিয়ে তিনি মাঠে নেমেছেন। প্রথম ম্যাচে পারফরমেন্স খারাপ ছিল না, তবে ফলাফল কথা বলছে আসলে মেয়েদের বিপক্ষে। এখন এই ম্যাচটাতে আসলে তিনি তার বলা যায় যে এক ধরনের তিনি তার এই নতুন দলটার একটা প্রস্তুতি সেটি সারতে চান। সামনে সাফ কিংবা অন্যান্য যেসব এএফসির টুর্নামেন্ট রয়েছে সেই গুলোর জন্য তিনি দলটার মধ্য থেকে মানে বাংলাদেশ দলের জন্য নতুন ইয়াংস্টার তাদেরকে খুঁজে পেতে চান এবং সেই জন্যই তিনি এই দলটার কাছ থেকে প্রত্যাশা রাখছেন অনেক বেশি। গত ম্যাচের পরে আমরা যখন কথা বলেছি পিটার বাটলারের সঙ্গে, তিনি আনুষ্ঠানিকভাবে এটাই বলেছেন যে এই দলটার পারফরমেন্সে তিনি আসলে খুবই খুশি। এখন কোন কোন জায়গাগুলো আসলে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো খুঁজে বার করার তিনি চেষ্টা করছেন। ইউই দলটা নিয়ে ছোট্ট করে বলে শেষ করবো, সেটি হচ্ছে ইউই দলটা বেশ দ্রুত গতিসম্পন্ন এবং তারা মানে ফিজিক্যাল ফিটনেসের কথা যদি বলা হয় সেখানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। তারা চাইবে এই ম্যাচটাও জিতে সিরিজটা যেটা রয়েছে সেইটাই আসলে 2-0তেই জিতে নিতে। এই ছিল আমার কাছে সংযুক্ত আরব আমিরাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বাংলাদেশ ইউএইর যে ফুটবল ম্যাচ রয়েছে তার আগের সবশেষ খবর। মাকসুম, আপনাকে ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিউজিল্যান্ড ম্যাচ এবং বাংলাদেশ নারী ফুটবল দলের আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের সবশেষ খবর জানাতে দুবাই থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী মাকসুম আলম খান। আবারও ক্রিকেট প্রসঙ্গ জানাবো। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর ভারতের কারণে ভোগান্তিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। হাইব্রিড মডেল আর উদ্ভট সূচিতে করাচি থেকে দুবাই যেতে হবে এই দু দলকে, যদিও সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে যে কোনো এক দল। ঠিক কতটুকু প্রভাবশালী হলে একটা বৈশ্বিক আসরে যা ইচ্ছে তাই করা যায়, ভারতের কথা বলছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের দাপটের সামনে অসহায় গোটা ক্রিকেট বিশ্ব। এই টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের খামখেয়ালি করে যাচ্ছে ভারত। অংশগ্রহণকারী বাকি 7 দল পাকিস্তানে গেলেও দুবাই থেকেই সব ম্যাচে অংশ নিচ্ছে রোহিত শর্মারা। তাতে হোস্ট না হয়েও বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল। তাদের বিপক্ষে খেলতে গিয়ে বাড়তি ভোগান্তিতে অন্য দলগুলো। বাংলাদেশ পাকিস্তানের এই অভিজ্ঞতা হয়েছে। গ্রুপ পর্বে এই সফরের ক্লান্তি বুঝেছে নিউজিল্যান্ডও। তবে সূচি আগে থেকে জানায় এই ধকলটুকু প্রত্যাশিত ছিল। প্রত্যাশিত নয় ভারতের সেমির প্রতিপক্ষের জন্য, কারণ গ্রুপ পর্বে ভারত নিউজিল্যান্ড ম্যাচ শেষ দিনে হওয়ায় এখনও চূড়ান্ত নয় কারা মুখোমুখি হবে মেন ইন ব্লুদের। তাই দুই দলেরই দূরত্বের হিসেবে প্রায় 5000 কিলোমিটার আর সময়ের হিসেবে 4 ঘন্টার ভ্রমণ ক্লান্তি সঙ্গী হবে। অস্ট্রেলিয়া ম্যাচ খেলেই দুবাই চলে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা বিমানে উঠেছে ইংল্যান্ড ম্যাচের পর। যদিও এই ভ্রমণ ক্লান্তি শেষে ম্যাচ খেলবে মাত্র এক দল, অন্য দলকে আবারও ফিরতে হবে পাকিস্তান।
আইসিসিতে ভারতের দাদাগিরি নতুন কিছু নয়, সেটা আরও বেড়ে গেছে জয়শাহ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে আসীন হওয়ার পর। সদস্য দেশগুলো আপত্তি করলেও অনেক ক্ষেত্রেই সেগুলো আমলে নিচ্ছে না আইসিসি। এই যখন অবস্থা, তখন উল্টো ভারতের বিপক্ষেই ষড়যন্ত্রের অভিযোগ রবিচন্দ্রন অশ্বিনের। নিজের ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে এই স্পিনার দাবি করেছেন, ওয়ানডে ক্রিকেটে ভারতকে চাপে ফেলতেই এক ইনিংসে 2 নতুন বলের নিয়ম বানিয়েছে আইসিসি। ভারতের স্পিনারদের দাপট কমাতে আইসিসি নতুন নিয়ম চালু করেছে, এটা আমার মত। আমি মনে করি এটি খেলায় প্রভাব ফেলেছে। রিভার্স সুইং হারিয়ে গেছে, ফিঙ্গার স্পিনারদের ভূমিকা কমে গেছে। 2011 সাল পর্যন্ত 50 ওভারের ইনিংসে একটি বল ব্যবহার করা হতো। এরপর 2 নতুন বল ব্যবহারের কারণে রিভার্স সুইং কিংবা ফিঙ্গার স্পিনারদের আধিপত্য অনেকটাই কমে গেছে। ভারতীয় ক্রিকেটারের মতে এই নিয়ম আরও ম্যারম্যারে করেছে ওয়ানডে ক্রিকেটকে। সাব্বির মিথুন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের কারণ অনুসন্ধানে বিশেষ বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সকালে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে হয়ে যাওয়া বৈঠকে ছিলেন বাবর আজম, সাকলাইন মুশতাক, ওয়াহাব রিয়াজরা। সভাপতিত্ব করেছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি। এ সময় বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের কাছে এই হারের কারণ জানতে চেয়েছেন পিসিবি বস। আয়োজক হয়েও এমন ভরাডুবির পর দেশ জুড়ে সমালোচনায় মুখর ক্রিকেট সংশ্লিষ্টরা। বিস্তারিত নিয়ন মুহাইমিনের রিপোর্টে। বাংলাদেশ আর পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেজায় মিল এই 2 দলের। কেউই জিততে পারেনি তাদের কোনো ম্যাচ, হেরেছেও ঠিক একই প্রতিপক্ষের বিপক্ষে। নিজেদের ম্যাচটা বৃষ্টিতে ভেসে না গেলে হয়তো বোঝা যেত এবারের আসরে কে ঠিক কতটা খারাপ খেলেছে। দুর্ভাগ্য হলো না সেটা। তবে মিলের কোনো কমতি নেই 2 দলের মধ্যে। শুধু ক্রিকেটার নয়, 2 বোর্ডের মাঝেও দারুণ মিল। এই যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির হারের পোস্টমর্টেম করতে ইতোমধ্যে একটা বিশেষ মিটিং ডেকেছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। সোমবারের সে বৈঠকে বোর্ড পরিচালকদের নিয়ে ব্যর্থতার কারণ খুঁজবেন তিনি। হেড কোচ, স্পিন কোচ, সহকারী কোচদের ভবিষ্যৎ চুক্তিও ঠিকঠাক হওয়ার কথা সেখানে। কিন্তু বাংলাদেশের আগেই সে মিটিং করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বৃষ্টির ফাঁকে এক ছটাক রোদের দেখা মিলতেই ক্রিকেটার, নির্বাচক, কোচ সবাইকে ডেকে পাঠান মোহসিন নকভি। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বসেন চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার কারণ খুঁজতে। সঙ্গে ছিলেন বাবর আজম, ওয়াহাব রিয়াজ, সাকলাইন মুশতাক সহ আরও অনেকেই। জানা গেছে বৈঠকে বাবরের কাছে তার ব্যাটিং, দলের নাজুক পারফরমেন্সের ব্যাখ্যা চেয়েছেন পিসিবি বস। দল নির্বাচনে কোথায় ঘাটতি ছিল তা জানতে ডাকা হয় ওয়াহাব রিয়াজকে, আর সাকলাইন মুশতাক দিয়েছেন উত্তরণের উপায়। পিসিবি বা বিসিবি 2 বোর্ডের জন্যই এ ধরনের বৈঠক নতুন কোনো বিষয় নয়। একটা করে আইসিসির ইভেন্ট যায় আর তারা মিটিং করেন হারের কারণ খুঁজতে। তদন্ত শেষ না হতেই শুরু হয়ে যায় আরও একটা ইভেন্ট। তখন সব কিছু ভুলে যান সবাই। এরপর আবারও বসে বৈঠক, শুধু দেখা যায় না কোনো ফলাফল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। উপমহাদেশের দ্বিতীয় পুরনো টেস্ট ভেন্যু লাহোরের জিমখানা ক্লাব। 1878 সালে নির্মাণ করা হয়েছিল এই ক্লাবটি। পরে 1906 সালে এর নামকরণ করা হয় লাহোর জিমখানা। 117 একর জায়গার উপর দাঁড়িয়ে আছে ক্লাবটি। ক্রিকেট ছাড়াও যেখানে আছে গলফ কোর্স, টেনিস কোর্ট, স্কোয়াশ, বিলিয়ার্ড, সুইমিং ফ্যাসিলিটিস। লাহোর থেকে নিয়ন মুহাইমিনের আরও একটি রিপোর্ট। রাওয়ালপিন্ডি থেকে লাহোর আসতে আসতেই পরিকল্পনা ছিল যেতে হবে জিমখানায়। ক্রিকেট ইতিহাসের সেরা এই নিদর্শনের এত কাছ থেকে এসে আর যাই হোক, খালি হাতে তো ফেরত যাওয়া যায় না। তাই যে কথা সে কাজ, বেরিয়ে পড়া গেল জিমখানার উদ্দেশ্যে। লাহোর ক্যান্টনমেন্টের রেল স্টেশনের সরু গলি পেরিয়ে সহজেই খুঁজে পাওয়া গেল বড় রাস্তা। এরপর চারদিকের ইট পাথরে বানানো সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলা। কিছুক্ষণের মাঝেই সুউচ্চ দেয়াল আর বিশাল গেট দিয়ে ঘেরা জিমখানার চোখে পড়ল সড়কের অন্য পাশ থেকে। এগিয়ে গিয়ে এবার প্রবেশের চেষ্টা। লাহোরের ঐতিহ্যবাহী জেন্টলসম্যান ক্লাব, তাই ঢুকতে বেশ বেগ পেতে হলো। তবে ঢোকার পর সব দুঃখই তখন খুশিতে রূপান্তরিত। চোখের সামনে জিমখানা ক্রিকেট গ্রাউন্ড। 1878 সালে যা নির্মিত হয়েছিল মিয়ামির ইনস্টিটিউটের মাধ্যমে। প্রথমে এর নাম ছিল বাগ-এ-জিন্নাহ, যা 1906 সালে বদলে হয় জিমখানা। পরে ধীরে ধীরে যা হয়ে ওঠে পাকিস্তান ক্রিকেটের জল জলে ইতিহাসে। কলকাতার ইডেন্স গার্ডেনের পর উপমহাদেশের সবচেয়ে পুরানো টেস্ট ভেন্যু এই জিমখানা, যেখানে খেলেছেন স্যার গ্যারি সোবার্স, স্যার ইমরান খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, দেশটির ইতিহাসের সেরা ব্যাটার হানিফ মোহাম্মদ, মাজিদ খান সহ অসংখ্য কিংবদন্তি। জিমখানায় প্রথম ম্যাচটি হয়েছিল 1911 সালে।
ব্রিটিশ আর্মির বিপক্ষে খেলেছিল বিশ্ব একাদশ, আর এমসিসির বিপক্ষে ব্রিটিশ আর্মির বিপক্ষে হয়েছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেই হাতে লেখা স্কোরবোর্ড, পিচ, মাঠ সবই সেই আগের মতো। তবে এখন আর আন্তর্জাতিক ক্রিকেট হয় না জিমখানায়। সবশেষ টেস্ট ম্যাচ এখানে হয়েছিল পাকিস্তান এবং উইন্ডিজের বিপক্ষে, যে স্কোর কার্ড এখনো যত্ন করে রাখা আছে মাঠের স্মৃতি বিজড়িত জাদুঘর প্যাভিলিয়নে। শুধু কি তাই, এই মাঠে খেলা ভারত পাকিস্তান টেস্ট ম্যাচের স্কোর কার্ডটাও এখনো আছে সগৌরবে। আছে 1936 সালে অস্ট্রেলিয়াকে হারানো ভারত দলের বিজয়ী ক্রিকেটারদের ছবি, আছে ভারত পাকিস্তান সহ বিভিন্ন ক্রিকেট নেশনসের পতাকা। এই মিউজিয়ামে আছে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার ছবি। পাকিস্তানের সাবেক ওপেনার নজর মাহমুদের সঙ্গে সে ছবি তুলেছিলেন কায়েদে আজম। বলা হয়ে থাকে কোনো ক্রিকেটারের সঙ্গে এটাই নাকি জিন্নার একমাত্র ছবি। আছে ইমরান খানের অটোগ্রাফ সংবলিত ট্রাউজার, যা পরেই খেলতেন 92-এর বিশ্বকাপ জয়ী কাপ্তান। এই ক্লাবের পরিচয় আছে আরও একটা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রথম হেডকোয়ার্টার এই জিমখানা ক্লাব। কার্যত এখানেই জন্ম হয়েছে পাকিস্তান ক্রিকেটের। 1955 সালে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট ম্যাচটাও এখানেই খেলেছিল পাকিস্তান। এই মাঠে উইন্ডিজের বিপক্ষে 337 রানের একটা ইনিংস আছে হানিফ মোহাম্মদের। এখানেই 1971 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় দ্য গ্রেট ইমরান খানের। এই ক্লাব গ্রাউন্ডে খেলবার পর একে লর্ডসের সঙ্গে তুলনা করেছিলেন ইংলিশ ব্যাটার অ্যালান ল্যাম্ব, আর গ্রেগ চ্যাপেল বলেছিলেন তার চোখে দেখা সবচেয়ে সুন্দর ক্রিকেট ক্লাব জিমখানা। তবে কালের বিবর্তনে এখন আর টেস্ট ক্রিকেট হয় না জিমখানায়। পাকিস্তানি এলিট শ্রেণীর আড্ডা দেওয়ার এবং অবসর কাটানোর ক্লাব হিসেবেই তা এখন বেশি পরিচিত পাকিস্তানিদের কাছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। দেশের ক্রিকেটের খবর জানাবো। ট্রফি উন্মোচন ও ক্যাপ্টেন্স ফটো সেশন দিয়ে শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিকতা। এবারে আসরে কমেছে ক্রিকেটারদের পারিশ্রমিক। সেই পারিশ্রমিক যেন নির্ধারিত সময়ে ক্রিকেটাররা পান, সে দাবি জানালেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। সব ম্যাচ ব্রডকাস্ট হওয়ায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে থার্ড আম্পায়ার সুবিধা। আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেটাররাও। ঢাকা প্রিমিয়ার লিগের 12 দলের অধিনায়ক নিয়ে ফটো সেশন ও ট্রফি উন্মোচন। তবে সবার নজর একদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি বিদায় নেয়া তামিম ইকবাল মাঠে আসতেই সতীর্থরা তাকে ঘিরে মজলেন আড্ডায়। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে স্কোয়াডের কেউই এদিন আসেননি মাঠে, তাই সাবেক অধিনায়ককে নিয়েই সব আলোচনা। নতুন বোর্ডের প্রথম প্রিমিয়ার লিগ আয়োজনে কোনো কমতি রাখছে না বিসিবি। শুরু থেকে টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্রডকাস্ট করা হবে টুর্নামেন্টের সব ম্যাচ। আন্তর্জাতিক সিরিজের মতোই হলো ট্রফি উন্মোচন। 5 আগস্টের পট পরিবর্তনের পর স্পন্সর নিয়ে কিছু ক্লাব আছে সংকটে। বিসিবির পরিচালনা পর্ষদের সঙ্গে পরিবর্তন এসেছে ক্লাব মালিকানাতেও, যে কারণে কমেছে ক্রিকেটারদের পারিশ্রমিক। ডিপিএলে পুরো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ পুরনো। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা যেন পূর্ণ পারিশ্রমিক পান, সেই দাবি জানালেন তামিম ইকবাল। বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন, প্লেয়াররা হ্যাজ সাফার্ড ফাইন্যান্সিয়ালি আ লট। যে কমিটমেন্টস গুলা ক্লাবগুলা করেছে, এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। এন্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক। বিপিএল এর আম্পায়ারিং প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও ভালো আম্পায়ারিং হচ্ছে বেশ কয়েক মৌসুম ধরে। ডিপিএলেও তেমনটা দেখা যাবে আশ্বাস সিসিডিএম এর। এবার ফারুক আহমেদের বোর্ড সবচেয়ে বড় পরিবর্তন যেটা এনেছে তা হলো থার্ড আম্পায়ার রাখা। যেহেতু টিভি প্রোডাকশন হচ্ছে, আমাদের ডে 1 থেকে অ্যাকচুয়ালি আম্পায়ার্স কল রিভিউ একটা প্রভিশন রাখা হয়েছে। সবগুলো ম্যাচই টেলিভাইজড হবে এবং থার্ড আম্পায়ারিং অ্যাডিশনালি অ্যাড হয়েছে। তো এটা আমার মনে হয় খুব ভালো একটা সংযোজন। আমাদের চ্যাম্পিয়নশিপেরও নাম গাজী গ্রুপের আছে, আশা করি এই নামটা বজায় রাখার চেষ্টা করব। চ্যালেঞ্জিং এটা টুর্নামেন্ট, আমাদের বিপিএলটা হবে এবার, পেমেন্ট ইস্যু নিয়ে অনেক ইস্যু নিয়ে সমস্যা হতে হবে, বাট আমরা চেষ্টা করব সবকিছু সুন্দর করার জন্য। ডায়লগস সেই ব্র্যান্ডটা এবার প্রতিনিধিত্ব করছে স্পন্সরে, এবং এই স্পন্সরটা আমরা করেছি বিকজ অফ উই লাভ ক্রিকেট। এর আগে আমরা রিমার্ক হারলানের হয়ে আমরা বিপিএলেও ছিলাম, এবং আমরা কথা দিয়েছি যে আমরা যদি টিম পাই আমরা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের সাথে বিভিন্নভাবে থাকব। স্পন্সর এবং সংশ্লিষ্টরা আশাবাদী জমজমাট লড়াই দেখার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। খবর। হামজা চৌধুরীর বাংলাদেশে আসার দিনক্ষণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাফুফে। এই ফুটবলার 19 তারিখ চাইলেও বাফুফে তাকে দলে পেতে চাচ্ছে 18 মার্চের মধ্যে।
দেশের ফুটবল ভুগছে হামজা জ্বরে। শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার কবে বাংলাদেশে পা রাখবেন, কবে যোগ দেবেন দলের সঙ্গে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের কোটি ফুটবল ভক্তের মনে। তবে এই বিষয়ে এখনো স্পষ্ট নয় বাফুফে। ফেডারেশন এই মাসের 18 তারিখের মধ্যে এই ফুটবলারকে দলে পেতে চাইলেও হামজা চাচ্ছেন 19 মার্চ দেশে আসতে। আর 20 মার্চ বাংলাদেশ ফুটবল দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ায় শিডিউল মেলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ফেডারেশনকে। হামজা বারবার বলতেছিল 19 তারিখ, তো সেখানে আমাদের কথা হয়েছে যে সেটাকে আমরা যদি 17 তারিখও আনতে পারি এরকমভাবে বলা হচ্ছে, কিন্তু সে তো ওখান থেকে ছুটি পাওয়ার ব্যাপার আছে। সেটা নিয়ে দেখা যাচ্ছে 17-18 তারিখের এই তারিখ এখন পর্যন্ত আমাদের কাছে আছে। আমরাও প্রেশার দিচ্ছি 17-18, ও বলতেছে 19 তারিখ, এখন পর্যন্ত এইটার মধ্যে আছে। এদিকে বাবাকে দিয়েই বাফুফের কাছে নিজের চাহিদার কথা জানিয়েছেন হামজা। দেশে ফিরেই শেকড়ের টানে যেতে চান হবিগঞ্জে। ওনাদের সাথে আমাদের প্ল্যানটা আমরা একটা কথা বলেছি যে কিভাবে আসলে কিভাবে কোনটা হলে ভালো হয়। সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, এগুলোর কাজ চলতেছে এখন পর্যন্ত। আমরা বিভিন্ন সংস্থাগুলোকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। তবে হামজা চৌধুরীর ব্যক্তিগত ফিজিও আনার বিষয়টি সম্পর্কে কিছুই জানে না বাফুফে। 20 মার্চ দলের সঙ্গে ভারত যাবে হামজা। সব ঠিক থাকলে 25 মার্চ লাল সবুজ জার্সি গায়ে অভিষেক হবে দেশের ফুটবলের পোস্টার বয়ের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিকেলে আবারও আরব আমিরাতে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিয়ম রক্ষার ম্যাচ হলেও সেমিফাইনালের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় ভারত নিউজিল্যান্ড। একাদশে পরিবর্তনের আভাস। ফিফা প্রীতি ম্যাচে রাতে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান পিটার বাটলারের, ঘুরে দাঁড়াতে চান ফেইদা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।